আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। অবৈধ বাংলাদেশি বসবাসকারী নিয়ে যা এখন চলছে চাপানোতর, তাতে ব্যাপারটি একটা মানবিক বিপর্যয়ের দিকে গিয়ে পৌঁছেছে। কার দোষ, কার ভুল, কে ঠিক কে বেঠিক, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি সাধারণ মানুষের কথা, যারা দুটো পেটের ভাত জোগাড় করার জন্য একটু ভালো জীবন, একটু শান্তির আশায় এপারে এসছিলেন, অবৈধভাবেই এসছিলেন তারা, কিন্তু তারা এখন যে ফাঁদে পড়ে গেছেন সেটা তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। আজ একটা বেদনাদায়ক খবর বেরিয়েছে আমাদের কাগজে, মনটা নাড়া দিয়ে উঠেছে। খবরটা হলো, দুই দেশের সীমান্তে রাত পার করছেন, অপেক্ষায় রয়েছেন 12 জন। দুটো দিন কেটে গেছে খোলা আকাশের নিচে, না ভারত নিচ্ছে না বাংলাদেশ নিচ্ছে। এরা তো আকাশ থেকে আসেনি, কোনো না কোনো দেশের তো বাসিন্দা তারা। তাদের কাছে না আছে বাংলাদেশের ডকুমেন্ট, না আছে ভারতবর্ষের ডকুমেন্ট, তারা যাবেন কোথায়? এই বাচ্চাগুলোকে নিয়ে তারা কোথায় যাবেন? আমি ভারতকে দায়ী করছি না, আমি বাংলাদেশকেও দায়ী করছি না, শুধু বলছি দুটো সরকারকে একটু ভেবে দেখুন, বিশেষ করে ভারত সরকারকে একটু ভেবে দেখুন, আন্তরিকভাবে ভাবুন। আমি খবরটা পড়ি, আপনারা একটু শুনুন, একটু সময় নেব আমি, কিন্তু আপনারা শুনতে ভালো লাগবে, মানে গায়ে কাঁটা দেবে। ভারতের কাঁটাতারের বেড়ার ওপারে ঘাস জমে ভরা মাঠ, তারপরে মাথা ভাঙা নদী, তার ওপারে বাংলাদেশের দিকে অপেক্ষায় 12 জন, 4 জন পুরুষ, 4 জন মহিলা আর 4 জন নাবালক শিশু। প্রতিবেশী দুই দেশের কেউই তাদের ঢুকতে দিতে রাজি নয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি দাবি অনুপ্রবেশকারী না হওয়া সত্ত্বেও ভারত তাদের ঠেলে সেদেশে পাঠিয়ে দেওয়ার জন্য পুশব্যাকের চেষ্টা করছে, তাদের ফিরিয়ে নিতে হবে তা অস্বীকার করে বিএসএফ দাবি করছে 12 জন আদৌ ভারত থেকে পাঠানো হয়নি, কাজী ফেরত নেওয়ার প্রশ্নই আসছে না। শুক্রবারের মতো শনিবারও নদিয়া সীমান্তে দুই বাহিনী এই নিয়ে বৈঠক হবে, কিন্তু দুপক্ষই তাদের অবস্থানে অনড় থাকায় রপাসূত্র বেরোয়নি। শুক্রবার ভোরে করিমপুরের হোগলবেড়িয়ায় রানীনগর গ্রাম এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার বিলাগাথিয়ার একটি 0 পয়েন্টের কাছে ওই 12 জনকে দেখা যায়। তাদের মধ্যে কোনো দেশেরই পরিচয়, তাদের কাছে কোনো দেশেরই পরিচয়পত্র ছিল না। বাংলাদেশের প্রাগপুর সীমান্তের 148/3 সীমান্ত পিলার লাগোয়া ওই এলাকায় বিজেপি তাদের আটকায়, ভারতে পাঠানোর চেষ্টা করে, কিন্তু বিএসএফ দাবি করে তারা বাংলাদেশেরই সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা এবং কৌশলে তাদের ভারতে ঢোকানোর চেষ্টা হচ্ছে। এই দড়ি টানাটানিতে সন্ধে হয়ে যায়, বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট বন্ধ করে দেয়। বিএসএফ বন্ধ করে দিল। এরপর গত 6 জুন করিমপুর সীমান্তেই এরকম কয়েকজনকে দুই দেশের মাঝে বসতিহীন নোম্যান্স ল্যান্ডে বসে রাখতে দেখা গেছিল। পরের দিন সকালে সেই জায়গায় তাদের আর দেখা যায়নি, কিন্তু এবার রাত পেরোলে 12 জনকে একই জায়গায় বসে থাকতে দেখা গেছে। সূত্রের খবর, সূর্যাস্তের পরে বাংলাদেশের একটি সীমান্ত লাগোয়া একটি গ্রামীণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ভোরে আবার সীমান্তে ফিরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আবার বিজিবি কাঁটাতারের বেড়া আবার বন্ধ করে দিয়েছে। এই যে বিএসএফ এর বক্তব্য, বিজিবি যেহেতু 12 জনকে ভারতে পাঠানোর দাবিতে অনড় রয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, যেমন নির্দেশ আসবে সেই মতো পদক্ষেপ করা হবে। তবে একাধিকবার চেষ্টা করলেও বিএসএফ এর ডিজি
দক্ষিণবঙ্গ তরণী কুমারের ফোনে যোগাযোগ করা যায়নি, তাহলে এই লোকগুলো যাবে কোথায়? বিএসএফ তো ঠেলে পার করে দিল, তারপরে এক রাতে খাওয়া দাওয়া করে আবার আবার সীমান্তের বাইরে আবার জিরো লাইনে তাদের পাঠিয়ে দিল। বিজিবি তাদের নেবে না, তাদের কাছে কোনো পরিচয়পত্র নেই। এই যে যৌথ সম্মেলন হলো বিজিবি বিএসএফ যৌথ সম্মেলনের, আমি একটা খবর পরশুদিনকে করেছিলাম, পরশুদার আগের দিন হতে হবে, যে পুশ ইন পুশ ব্যাক ইস্যুতে বৈঠক ভেস্তে গেল। ইদানিং কিছু ভারতীয় সাংবাদিক আছেন যারা বলতে শুরু করেছেন, না না মানে এটা যৌথ বিবৃতি হয়েছে, যৌথ বিবৃতি যে হয়নি সেটা কিন্তু আমি কাগজ দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম ওই 3 দিন আগের ভিডিওতে। সে ভিডিও লিঙ্কও আমি তলায় দিয়ে দিচ্ছি। শুধু সেই লিঙ্ক কেন, এই হিন্দুস্তান টাইমস গতকালকে দেখুন 13 তারিখ লেখা আছে, কালকেও তারা একটি এই ব্যাপারে রিপোর্ট করেছে যে কোনো রকম যৌথ বিবৃতি হয়নি, কেউই সহমত প্রকাশ করেনি, ভেতরে উত্তপ্ত আলোচনা হয়েছে। এরা কি এই যে নব্য বিজেপি সাংবাদিক যারা, আমাদের কথা ছেড়ে দিন, আমরা তো কারোর দল করি না, আমি ভারতবর্ষকে আমি সমর্থন করি, সেটা আলাদা কথা, কিন্তু কোনো দলের থেকে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। সুতরাং বিজেপি অন্যায় করলে আমি বিজেপির বিরুদ্ধেও বলবো। কিছু নব্য বিজেপি দলের ভেড়া সাংবাদিক, তারা গায়ে এখন গেরুয়া বসন চাপিয়ে তারা এখন সমস্ত ব্যাপারটাকে ঢাকার চেষ্টা করছে, না না কোনো কিছুই হয়নি, সব স্বাভাবিক আছে, সব স্বাভাবিক। স্বাভাবিক নেই, উত্তেজনা ক্রমশ বাড়ছে, এটা স্বীকার করুন। আপনারাই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, এই ভারতীয় সাংবাদিকরা ঘোলা জলে মাছ ধরছেন। স্বীকার করুন, যেটা সত্যি সেটা স্বীকার করুন। আর কাকেই বা বলবেন? আপনি এখানে দেখুন, বিএসএফ এর গুলিতে হতো বাংলাদেশের পাচারকারী, আপনি কাকে বলবেন? এখানে কি হয়ে শুনুন, ত্রিপুরার বিএসএফ এর গুলিতে এক সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারী নিহত হয়েছে। উনকোটি রাজ্যের উনকোটি জেলার কৈলাস শহর ইরানি থানার অন্তর্গত লুটিয়াপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনাচক্রে বর্তমানে ভারত বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন বাংলাদেশের জোর করে ফেরত পাঠানোর ঘটনা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই ঘটনায় আগরতলার লঙ্কামুড়া সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে এক বাংলাদেশি যুবক ত্রিপুরায় ঢুকেছিল। এই ঘটনায় ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতে কৈলাস শহরের লুটিয়াপাড়া এলাকায় পাচারকারীরা সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকেছিল বলে অভিযোগ। ওই সময় বিএসএফ জওয়ানরা তাদের দেখে ফেলে বাধা দেয়। বাহিনী সূত্রের দাবি, চোরা কারবারিরা হামলা চালালে বাধ্য হয়ে বিএসএফ গুলি চালায়। মুজিব আলী নামে এক সন্দেহভাজন বাংলাদেশি পাচারকারী ঘটনাস্থলে নিহত হন। আরো কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে গিয়েছে বলে জানা যায়। সূত্রের দাবি, নিহত পাচারকারী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্গত শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা। ঘটনার পরে বিএসএফ ওই এলাকা থেকে মজুদ রাখা প্রচুর পরিমাণে বিড়ি উদ্ধার করে। বাংলাদেশের পুলিশ অবশ্য বিজেপি সংবাদ মাধ্যমে জানিয়েছে, মুজিব আলী মৌলভীবাজার দত্ত এলাকার আজিব আলীর ছেলে। তাদের দাবি, মুজিব আলী সহ বাংলাদেশ চোরাকারবারিরা 6-7 জনের একটি দল ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় সীমান্ত পিলার 185 1852/5 এস থেকে আনুমানিক 500 গজ ভেতরে ঢুকেছিল চোরাই মাল আনতে। তখন বিএসএফ 199 ব্যাটালিয়নের লাঠিয়াপাড়া ক্যাম্পের জওয়ানেরা পাচারকারীদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশি পাচারকারীরা বিএসএফ জওয়ানদের উপর দেশি অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়, মানে হাসোয়া, কুড়ুল এই সমস্ত নিয়ে। তখন গুলি চালালে মারা যায় মুজিব আলী এবং বাকিরা পালিয়ে যায়।
এই যে এরা 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 যেগুলো করছে না, এরা করে ব্যবস্থাটা আরো ঘোলাটে করে দিচ্ছে। মানে চোরাচালান করতেই হবে, চোরাচালান ছাড়া যেন আর কোনো ব্যবসা নেই, আর কোনো পেটের ভাত জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। তারপর আবার বিএসএফ কে আবার ফুরালি নিয়ে তারা করছিস, তাহলে বিএসএফ গুলি চলবে না? আপনি কাকে দোষ দেবেন বলুন? ভারত সরকারকে দোষ দেবেন না বাংলাদেশ সরকারকে দোষ দেবেন? তো সীমান্তবর্তী এলাকায় যে জামাত যে আসনগুলো জিতেছে, তাদের উচিত এই সমস্ত লোকেদের আটকানো, কারণ প্রাণটা যাচ্ছে কিন্তু ওই বাংলাদেশিদের। আপনার দেশের জনগণের প্রাণ যাচ্ছে, আপনারা সচেষ্ট হন আটকাতে। আমি তো আমার ঘরে দরজা তালা তো লাগাবোই, কিন্তু আমার মনে হয় ভারতবর্ষকে আর একটুখানি খতিয়ে দেখা উচিত। আমার মনে হয় দরকার হলে কোনো বিদেশি আপনার নিরপেক্ষ আপনার মানবাধিকার সংগঠনকে দিয়ে তদন্ত করানো হোক, কে ঠিক কে ভুল। আর এটাও তো ঠিক, যদি 2 কোটি আপনি বলেন যে 2 কোটি 3 কোটি আছে, আপনি 10-12 বা 100-200 করে আপনি রোজ পাঠিয়ে আর রোজ এই ঝামেলা পুইয়ে আপনি কত বছরে পার করবেন? তার থেকে 2 সরকার বসে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ফয়সালা করা তো যায়। কিন্তু বিএসএফ এটে বসে আছে এবং বিজিবি এটে বসে আছে, তারা তাদের কথা শুনবে না। সরকারও এটে বসে রয়েছে, আমরা ফেরত পাঠাবোই। তাহলে সমন্বয়টা হবে কি করে আপনি বলুন? এদিকে মানবাধিকার তো পদদলিত হচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো চুপ। সারা বিশ্বে প্রচুর মানবাধিকার সংগঠন আছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। কোনো একটা কিছু তাদের মানে মনোমত হলে হই করে মাঠে নেমে পড়বে। কিন্তু এত বড় একটা ইস্যুতে না ভারতবর্ষের পক্ষ থেকে কোনো মানবাধিকার কর্মী, না বাংলাদেশের পক্ষে, না আন্তর্জাতিকভাবে কেউ একটা কথা বলছে না। বিষয়টা আপনারাও ভাবুন। আমাকে অত্যন্ত ভাবিয়েছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানবাধিকার বলে পৃথিবীতে কিছু থাকবে না। আমার ঘরে তুমি অনাহত পদাঘাত করে আমি তাড়িয়ে দিলাম, আর মানুষটা যাবে কোথায়? সে তো আকাশ থেকে পড়েনি, সে মাটি থেকেও জন্ম নেয়নি, কোনো না কোনো দেশের তো নাগরিক সে। তার একটা সুষ্ঠু সমাধান হবে না? অদ্ভুত বিষয়। আর কিছু ভারতীয় সাংবাদিক তাতে হাওয়া দিচ্ছেন, হঠাৎ করে তারা বিজয়ীপন্থী হয়ে গেছেন। আমি তো আপনাদের ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম এবং ভিডিও করেছি, তাও দিয়ে দিলাম। আমি আবার লিঙ্কে তার কপিও দিয়ে দিচ্ছি। কাগজ তো মিথ্যে কথা বলবেন, আমি মিথ্যে কথা বলতে পারি, আমি বলছি আমি মিথ্যে কথা বলতে পারি, আপনারা যেমন বলেন, কিন্তু কাগজ তো মিথ্যে কথা বলবে না, সেটা লিখিত ডকুমেন্ট। তো আর কি বলবো আমি? আমার আর বলার কোনো ভাষা নেই। বাংলাদেশি চোরাচালানকারী যারা আছেন তারা সাবধান হন, আর এই মানুষগুলোর দিকে তাকিয়ে আপনারা এই কাজগুলো বন্ধ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীনেশ ত্রিবেদীর মতো ঘাঘু রাজনীতিবিদ যখন বাংলাদেশে এসেছেন, তিনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একটা প্রভাব বিস্তারী সম্পর্ক গড়ে তুলতে পারবেন এবং মোদির বার্তাটি নিয়মিতভাবে আলাপ করতে পারবেন, এবং কেন বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কেন বাংলাদেশকে ওই যে পাকিস্তানের আইএসপিআর প্রধান যেভাবে ইস্ট পাকিস্তান ঘোষণা করে বলেছেন যে ইস্ট পাকিস্তান থেকে পরবর্তীতে ভারতের ওপর তারা হামলা করবেন, এই পরিস্থিতিটা যে বাংলাদেশের জন্য কেন ভালো না, সেগুলো বোঝানোর একটা প্রক্রিয়া শুরু করবেন।
বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হয়ে গেলে সেই রাষ্ট্রদূতের চলে যাওয়া, নতুন রাষ্ট্রদূতের নিয়োগ পাওয়ার ঘটনাগুলো সাধারণভাবে এতটাই রুটিন বিষয় যে সেসব কখনোই সংবাদ শিরোনাম হয়ে উঠতে পারে না। বিশেষ করে ভারতে কোন রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হচ্ছে আর কোন রাষ্ট্রদূত চলে আসছেন, কিংবা বাংলাদেশে এবার কোন রাষ্ট্রদূত আসতে পারেন, এই নিয়ে গত কয়েক মাস ধরে যে পরিমাণ চর্চা চলল বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং ভারতের সংবাদ মাধ্যমেও, তাতে এটা পরিষ্কার যে এবার ভারত বাংলাদেশ সম্পর্ক যখন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, তখন মোদী সরকার কাকে রাষ্ট্রদূত করে পাঠান এই বিষয়টা নিয়ে ভীষণভাবে একটা আগ্রহ তৈরি হয়েছিল। এবং ভারত যখন সিদ্ধান্ত নিল, মোদী সরকার যখন সিদ্ধান্ত নিল যে তারা একটা রাজনৈতিক নিয়োগ দেবে, সেটা এই ঘটনায় নাটকটা আরো বাড়িয়ে তুললো। মানে একেবারে শশী থারুর থেকে এমজে আকবর থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম তখন আলোচিত হওয়া শুরু করলো ভারতের সংবাদ মাধ্যমে। এরপর নরেন্দ্র মোদী যাকে বেছে নিলেন, সেই বেছে নেওয়াটা অনেকটা বিস্ময় তৈরি করলো বটে। মানে যিনি গতকাল এসে বাংলাদেশে পৌঁছলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকলেন, সেই ব্যক্তি দীনেশ ত্রিবেদীকে যখন নরেন্দ্র মোদী বেছে নিলেন, তখন সেটা ব্যাপক আগ্রহ তৈরি করলো। কারণ তিনি এই আলোচনাটার মধ্যে ছিলেন না। তিনি পশ্চিমবঙ্গের একজন ঝানু রাজনীতিবিদ, 2 দফায় মন্ত্রী হয়েছেন, মনমোহন সিং সরকারে মন্ত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে, জনতা দলে মন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ভারতের, আর রাজনীতি শুরু করেছিলেন কংগ্রেস থেকে, এরপর জনতা দল করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, আর 2021 থেকে বিজেপি করছেন। বিজেপি করছেন বলেই শুধু নয়, তিনি গুজরাটি পরিবারের সদস্য, যারা কয়েক দশক ধরে, দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে ব্যবসা করছেন, বাস করছেন বংশ পরম্পরায়। এবং এই গুজরাটি দীনেশ ত্রিবেদী, ভারতের সাবেক মন্ত্রী, বিজেপির নেতা, তিনি রীতিমতো খুব ভালো বাংলা বলেন, রবীন্দ্রনাথ নজরুল সব বোঝেন, আনন্দবাজার পত্রিকা তার নিয়োগের পরেই সেটা জানিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি নরেন্দ্র মোদীর ভীষণ ঘনিষ্ঠজন। এরকম একজন রাজনৈতিক ব্যক্তিকে কেন নিয়োগ দিতে হবে, বা কেন মোদী সরকার ঠিক করলো বহু বহু দশক পর একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দিতে হবে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে, এরকম একটা সময়ে যখন সম্পর্কটার অবস্থা এতটা স্পর্শকাতর, তখন ভারতের সাউথ ব্লকের সাবেক এবং বর্তমান নানা সূত্র এই কথাটা বারবার বলছিলেন যে প্রধানমন্ত্রী মোদী এমন কাউকে পাঠাতে চাইছেন বাংলাদেশে যার সঙ্গে তারা একটা সরাসরি আলাপের সম্পর্ক আছে। মানে রীতিমতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের নানা বিউরোক্রেসি, আমলাতান্ত্রিক জটিলতা, ধাপের পর ধাপ পেরিয়ে বাংলাদেশ সম্পর্কে না জেনে তিনি এমন ব্যক্তিকে নিয়োগ দিতে চেয়েছেন যার সঙ্গে তিনি সরাসরি আলাপ করে কৌশল নির্ধারণ করতে পারেন বাংলাদেশ সম্পর্কে। কাজেই দীনেশ ত্রিবেদী যে স্ত্রী সহ পায়ে হেঁটে বাংলাদেশের সীমান্তে ঢুকলেন, দীনেশ ত্রিবেদী এমন একটা সময়ে বেনাপোল সীমান্ত দিয়ে ঢোকার সিদ্ধান্ত নিলেন যখন সীমান্ত এলাকাগুলোতে ভারত পুশিন করছে। এবং সবে দিল্লিতে বিজিবি বিএসএফ এর একটা বৈঠক হয়েছে মহাপরিচালক পর্যায়ের, কিন্তু সেখানে বিএসএফ কে পুশিন বন্ধ করার বিষয়ে বিজিবি যে বার্তা দিতে চেয়েছে, সেটাতে মানে কর্ণপাত করানো যায়নি, তাদের কোনো প্রতিশ্রুতি আদায় করা যায়নি। কারণ দীনেশ ত্রিবেদীর সরকার, তিনি বিজেপি নেতা, ভারত সরকার তারা স্পষ্টতই মনে করে যে সীমান্ত দিয়ে পুশিন করা সঙ্গত, কারণ যাদেরকে তারা পুশিন করছেন তারা বাংলাদেশি, এবং বাংলাদেশ যেহেতু দ্রুততম সময়ে তাদের নাগরিকদের ভেরিফাই করে নাগরিকত্বের বিষয়টি সমাধান করে এদেরকে নেয় না বৈধ পথে, কাজেই তারা যে সীমান্তে রাতের অন্ধকারে এই নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদেরকে ঠেলে দিচ্ছে, পুশিন করছে, এই বিষয়টা একেবারে সঙ্গত। কারণ সেটা বহু বছর ধরে বিজেপির বলে আসা একটা নির্বাচনী প্রতিশ্রুতি, একটা রাজনৈতিক প্রতিশ্রুতি যে তারা এ কাজটা করে ছাড়বে, ভারতে তারা কোনো অনুপ্রবেশকারীকে রাখতে দেবে না। কাজেই এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত বিজেপি বিএসএফ এর কথা এগোতে পারেনি। আসলে বিজেপি বিএসএফ যে বৈঠক, সীমান্ত নিয়ে যে বৈঠক, সেটা ভেস্তে গেছে। আর তখন ভারতের রাষ্ট্রদূত, মোদীর ঘনিষ্ঠজন দীনেশ ত্রিবেদী স্ত্রী সহ পায়ে হেঁটে ঢুকেছেন বেনাপোল সীমান্ত দিয়ে, স্থলবন্দর দিয়ে, আর ঢুকে বলেছেন, ওই যে বললাম রবীন্দ্রনাথ নজরুল সব একেবারে আয়ত্ত
করে রেখেছেন এই গুজরাটি বাংলাভাষী দীনেশ ত্রিবেদী, তিনি ঢুকে বললেন কিনা ওই যে ভূপেন হাজারিকার বিখ্যাত গান গঙ্গা আমার মা পদ্মা আমার মা, ওই গানের লাইন থেকে তিনি বললেন আমাদের একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা। বাংলাদেশের ইত্তেফাক পত্রিকা তার এই কথার শিরোনাম করেছে যে বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার। মোদির ঘনিষ্ঠজন রাজনাথ সিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সকলের অত্যন্ত ঘনিষ্ঠজন বিজেপির এই প্রভাবশালী নেতা, তিনি যে বাংলাদেশে ঢুকে এমন স্পর্শকাতর সময়ে বলে বসলেন যে তিনি দুই দেশকে এক করে দেখছেন, এবং তিনি বললেন ভারতের 140 কোটি জনসংখ্যা আর বাংলাদেশের 20 কোটি যদি একই সঙ্গে করা হয় 160 কোটি, দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে এবং আন্তর্জাতিকভাবে তা বৃহৎ জনশক্তিতে রূপান্তরিত হবে। এজন্য দুই দেশের সহযোগিতা থাকার দরকার। একটা শক্তি হলে হবে না, দুই দেশ মিলে যে শক্তি হবে সেটাই আসল শক্তি, ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। এসব কথা যে বললেন, নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সরাসরি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাপ করে মহড়া করে এসে দীনেশ ত্রিবেদী এ কথা বাংলাদেশে বলেছেন। এখন বাংলাদেশে এমন স্পর্শকাতর সময়ে এসে তিনি এমন কথা কেন বলার প্রয়োজন বোধ করলেন? কারণ দেখেন, এই কথা শোনা মাত্র একদিকে সরকার কোনো প্রতিক্রিয়া দেখায়নি বটে, তারেক রহমান সরকার একেবারেই কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং ব্যাপক সম্বর্ধনায় নিয়ে আসা হয়েছে এই রাষ্ট্রদূতকে বেনাপোল সীমান্তে এবং ব্যাপক তিনি সংবাদপত্রে কাভারেজ পেয়েছেন। কিন্তু জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং স্ট্যাটাস দিয়ে ফেসবুকে তিনি বলেছেন গতকাল বাংলাদেশের নতুন ভারতীয় হাইকমিশনার জনাব দীনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটা বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে কি বুঝিয়েছেন? আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। ভারত যেমন একটা স্বাধীন দেশ, বাংলাদেশও তেমন একটা স্বাধীন দেশ। তার এই বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। আমরা আমাদের সরকারের কাছে এই বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন তাহলে অবশ্যই তা নিন্দনীয়, বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। জামায়াত আমিরের যে বক্তব্যটা ফেসবুকে সেটাও বেশ নরম সরম, কিন্তু অন্তত তিনি এর অর্থ কি এটা জিজ্ঞেস করেছেন, কিন্তু সরকারের তরফে সে কথা জিজ্ঞেস করবারও এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আর যেটা বলছিলাম, দীনেশ ত্রিবেদী বেনাপোল চেক পয়েন্টে শুধু এই কথা বলেছেন তাই নয়, তিনি কলকাতায়ও বলে এসেছেন যে আমাদের স্বপ্ন অভিন্ন, গণতন্ত্রের স্বপ্ন আমাদের সবার, তাই আমি শুধু ভারতের 140 কোটি মানুষের কথা বলছি না, এর সঙ্গে বাংলাদেশেরও আরো 20 কোটি মানুষকে যোগ করছি। এই 160 কোটি মানুষ যারা আমাদের ভাই বোন ও মা, তাদের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই যে দীনেশ ত্রিবেদী এই কথাটা বললেন, তার একদিকে তারা পুশিং চালাবেন, নয়া দিল্লি থেকে যেই নীতিতে চলছে, বাংলাদেশের উদ্বেগ এসবের কর্ণপাতও করা হবে না। তারেক রহমান সরকার তাদের অন্য যে দাবিগুলো, ধরেন আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন এবং রাজনৈতিক পরিসর তৈরির যে দাবি এবং যে আহ্বান ভারত সরকারের, তারেক রহমান সরকারের কাছে ছিল, যেই প্রতিশ্রুতির বিনিময়ে তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে ভারত একটা সক্রিয় ভূমিকা পালন করেছিল, সেসবে যখন তারেক রহমান সরকার উল্টো পথে হাঁটছে, তখন তারেক রহমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেমন বলেছেন শামা ওবায়দ যে 15টা অন্তত চিঠি পাঠানো হয়েছে ভারতকে পুশিন বন্ধে, কিন্তু ভারত কোনো সাড়া দেয়নি। তাহলে হতে পারে যে একদিকে মোদির এই নতুন দূত বাংলাদেশে নানা রকম কাব্য করবেন, একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা, আমাদের ভাই বোন মা সবার কল্যাণের লক্ষ্যে অভিন্নভাবে কাজ করতে হবে, আমরা একভাবে দেখছি না, সকলকে একত্র করে দেখছি। অন্যদিকে দিল্লি এই চাপ অব্যাহত রাখবে যে ভারত বাংলাদেশের ভেতরে সম্পর্কটা কিছুতেই মসৃণ হয়ে উঠবে না যতদিন ভারতের যে দাবিগুলো বাংলাদেশ সরকার কর্ণপাত না করবে। সীমান্ত এলাকায় জঙ্গি ঘাঁটির ছবি অজিত দোভাল তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সেই ইউনূস আমলে 2025-এর নভেম্বরে হাতে ধরিয়ে দিয়েছেন। সেসব বিষয়ে কোনো কাজ হওয়ার আগে
ভারত সরকারও কোনোভাবেই বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো সমঝোতার প্রকাশ্য পরিসর তৈরি করবে না। অন্যদিকে এই দীনেশ ত্রিবেদীকে যে পাঠানো হয়েছে রাজনৈতিক নিয়োগ, তার একটা প্রধান কারণ বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলবেন। মানে কি, কূটনৈতিকরা যে ধরনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যান তার বাইরে। মানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন রাষ্ট্রদূত রীতিমতো তার বাড়িতে ডেকে নিয়ে গেছেন অর্থমন্ত্রীর সঙ্গে যখন আলাপ করছিলেন, তখন এরকম কথা যখন ছড়িয়ে পড়েছে, তখন দীনেশ ত্রিবেদীর মতো ঘাঘু রাজনীতিবিদ যখন বাংলাদেশে এসেছেন, তিনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একটা প্রভাব বিস্তারী সম্পর্ক গড়ে তুলতে পারবেন এবং মোদির বার্তাটি নিয়মিতভাবে আলাপ করতে পারবেন। এবং কেন বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কেন বাংলাদেশকে ওই যে পাকিস্তানের আইএসপিআর প্রধান যেভাবে ইস্ট পাকিস্তান ঘোষণা করে বলেছেন যে ইস্ট পাকিস্তান থেকে পরবর্তীতে ভারতের ওপর তারা হামলা করবেন, এই পরিস্থিতিটা যে বাংলাদেশের জন্য কেন ভালো না, সেগুলো বোঝানোর একটা প্রক্রিয়া শুরু করবেন। অন্যদিকে দেখেন, এই যে জামায়াতে ইসলামী যে এ ধরনের কথায় খেপে যাবে, সেটা তো এই দক্ষ রাজনীতিবিদের না বুঝবার কোনো কারণ নাই। এবং নিশ্চয়ই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজেপির যথেষ্ট ব্রিফ নিয়ে তিনি এসেছেন। এরপরে জামাতকে তিনি এই ঝাঁকুনিটা কেন দিলেন? একই আকাশ একই বাতাস, 160 কোটি মানুষের পরিকল্পনা বিজেপি সরকার বসে করছে, এসব খোঁচা দিয়ে। তার কারণ মনে রাখতে হবে, জামায়াতে ইসলামীর এই আমির ডাক্তার শফিকুর রহমানও কিন্তু 2026-এর নির্বাচনের আগে জানুয়ারি মাসে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে ভারতও নাকি জামায়াতে ইসলামীর সঙ্গে কথা বলতে আগ্রহী। তখনই বিএনপির তরফে এবং বাংলাদেশের অনেক বিশ্লেষকরাই বলেছিলেন যে আসলে জামায়াতে ইসলামী হাত তুলে বলতে চাইছে তারাও ভারতের সঙ্গে কথা বলতে আগ্রহী। এখন দীনেশ ত্রিবেদী সম্ভবত ওই পরিসরটাও তৈরি করতে চাইছেন যে তারা কিভাবে দেখেন, বিজেপি কিভাবে দেখে, মানে বাংলাদেশ ভারত সম্পর্কটাকে। একই বাতাস একই আকাশ একই যন্ত্রণা এসব বলে যখন তারা কথা বলবে, তখনও যাতে জামায়াতে ইসলামীকে বিজেপির এই নেতার সঙ্গে কথা বলতে আসতে হয়, সেই পরিস্থিতিটা তৈরি করে সম্ভবত দীনেশ ত্রিবেদী বিজেপির তাদের যে একটা অখণ্ড ভারতের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নের কথাটাও বলে রাখলেন যখন নিয়মিতভাবে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গাজওয়াতুল হিন্দের কথা বলেন, নিয়মিতভাবে বাংলাদেশের তরুণ নেতারা, জাতীয় নাগরিক পার্টির নেতারা ভারতের 7 সিস্টার্সকে ছিন্ন করে আনার কথা বলেন। কিন্তু দীনেশ ত্রিবেদী এই ব্রিফটাও নিয়ে এসেছেন যে জামায়াত খেপে গেছে বটে, তা নিয়ে তারা বিবৃতি দিচ্ছে বটে যে সরকারকে জবাবদিহিতা আনতে হবে দীনেশ ত্রিবেদীর কাছ থেকে, কেন একই আকাশ একই বাতাস বললেন। কিন্তু মনে রাখতে হবে যে দীনেশ ত্রিবেদী এই ব্রিফটাও নিয়ে এসেছেন যে তিনি ডাকলে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ ঠিকই তার সঙ্গে আলাপ করতে আসবেন এবং তার পক্ষে তখনই হয়তোবা একটা রাজনৈতিক পরিসর তৈরি করে বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনার একটা চ্যানেল তৈরি করে এমন একটা পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে যেখানে বিজেপি সরকারের রাজনৈতিক বার্তাগুলো বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোর কাছে এই নতুন দূত প্রধানমন্ত্রী মোদির দূত পৌঁছে দিতে পারেন। বাংলাদেশ সরকারের সঙ্গে যখন কোনো কার্যকরী চ্যানেল চালু নাই আলাপ আলোচনার ভারত সরকারের, তখন এই দীনেশ ত্রিবেদী হবেন ঢাকা আর দিল্লির মধ্যে প্রধানমন্ত্রী মোদির জন্য সবচেয়ে বড় সূত্র, বাংলাদেশের রাজনীতি, নতুন পরিস্থিতি এবং ভবিষ্যৎ